E-Classroom, sponsored by রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান, ত্রিপুরা রাজ্য মিশন। মাধ্যমিক স্তরের শিক্ষার গুণগত মানকে সুনিশ্চিত করার লক্ষ্যে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান, ত্রিপুরা রাজ্য মিশন কর্মরত মাধ্যমিক স্তরের শিক্ষক ও বিদ্যালয় প্রধানদের প্রশিক্ষণ, বিজ্ঞান শিক্ষণ সামগ্রী প্রদান, ছাত্রীদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণ, মেধায় পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের বিশেষ শিক্ষাদান, প্রতিবন্ধীদের জন্য অনুদান, রাজ্যে কলা উৎসব আয়োজন সহ অন্যান্য কর্মসূচি রূপায়ণ করছে। জানেন কি, বিদ্যালয় ছুট সারা দেশের একটি জ্বলন্ত সমস্যা। এই সমস্যা সমাধানে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযানের উদ্যোগে আগামী 1 জানুয়ারি থেকে সপ্তাহব্যাপী বিদ্যালয় ফিরে চলো কর্মসূচি গ্রহণ করা হয়েছে। 14 থেকে 16 বছর বয়সী সমস্ত ছেলে মেয়েদের মাধ্যমিক শিক্ষা সম্পূর্ণ করার জন্য আপনারা সবাই এগিয়ে আসুন। মাঝপথে যারা লেখাপড়া ছেড়ে দিয়েছো বন্ধুরা, তোমরা বিদ্যালয়ে আবার ফিরে এসো। রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান। নমস্কার, তোমরা সবাই কেমন আছো? আমিও ভালো আছি। বসো, সবাই বসো। ক্লাসে ঢুকেই দেখলাম যে মেয়েরা একদিকে ছেলেরা একদিকে কি যেন করছিলে। তোমরা কি করছিলে রূপম? ম্যাম, আমার বাজার থেকে কিনা নতুন ব্যাগটা রূপনকে দেখাচ্ছিলাম। বাহ। দীপিকা, কি করছিলে তুমি? ম্যাম, আমি আমার নতুন স্কুল ব্যাগটা দেখছিলাম। দেখি কেমন হয়েছে তোমাদের ব্যাগগুলো। বাহ, ভালো হয়েছে। কোথা থেকে কিনেছো এগুলো? ম্যাম, বাজার থেকে। বাহ, বসো। আসলে আমরা যাকে এখন বাজার বলি, গ্রামে কিন্তু আগের দিনে এটাকে বাজার বলা হতো না, এটার একটা আলাদা নাম ছিল। যেই নামের উপর বেস করে তোমাদের পাঠ্যপুস্তকে, মানে মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত তোমাদের ক্লাস 10-এর পাঠ্যপুস্তকের মধ্যে একটা কবিতাও দেওয়া হয়েছে। সেই কবিতাটার নাম কি তোমরা কেউ ধারণা করতে পারো? হ্যাঁ ম্যাম, কবিতাটির নাম মনে হয় হাট। হ্যাঁ, ঠিক বলেছো। সেই কবিতাটির নাম হাট কবিতা। বসো, এবার একটু দেখো। অনঞ্জয়, ছবিগুলো কিসের ছবি বলে মনে হচ্ছে তোমার? ম্যাম, মনে হয় এগুলি কোনো গ্রাম্য বাজারের ছবি। বসো, ঠিক ধরেছ। এগুলো আসলে গ্রাম্য হাটের ছবি। গ্রাম্য হাট বলতে এখানে বোঝানো হচ্ছে যে একটা নির্দিষ্ট জায়গায় সপ্তাহে নির্দিষ্ট 1টা বা 2টা দিনের মধ্যে সবাই যেখানে বেচা কেনা করতে আসে সেই জায়গাটাকে মূলত হাট বলা হয়। সেই হাটের মধ্যে সবাই যে যার মতো করে জিনিসপত্র বেচা কেনা করে। আমরা যেখানে সেখানে বর্তমানে হাট বাজার দেখতে পাই, কিন্তু আগের দিনে ঠিক সেই রকমটা ছিল না। আগের দিনে একটা নির্দিষ্ট দিনেই শুধুমাত্র হাট বসতো, যেখানে সবাই বেচা কেনা করতো। ঠিক আছে, তাহলে চলো আজকে আমরা হাট কবিতা নিয়ে আলোচনা করি। হাট কবিতা মূলত লিখেছেন যতীন্দ্রনাথ সেনগুপ্ত। এটা হচ্ছে যতীন্দ্রনাথ সেনগুপ্তের ছবি। তাকে আমরা দুঃখের কবি হিসাবেও জেনে থাকি। দুঃখের কবি এই কারণে বলা হচ্ছে, ওনার বেশিরভাগ কবিতাগুলো বা লেখাগুলো মূলত বাস্তব জীবনের দুঃখ, জ্বালা, যন্ত্রণা এইসবের উপর ভিত্তি করে রচিত হয়েছিল, যার জন্য তার নামের উপাধিটা হচ্ছে, নামের আগে আমরা দুঃখের কবি বলে তাকে অভিহিত করে থাকি। ওনার জন্ম 1887 সালের 26শে জুন। ওনার জন্ম হয়েছিল বর্ধমান জেলার পাতিলপাড়া গ্রামের তার মামার বাড়িতে। তার পিতার নাম দ্বারকানাথ সেনগুপ্ত এবং মাতার নাম মোহিত কুমারী দেবী।
তিনি এমনিতে পেশাগত দিক থেকে তিনি ছিলেন ইঞ্জিনিয়ার, কিন্তু ইঞ্জিনিয়ার হওয়া সত্ত্বেও তার নেশা ছিল সাহিত্যে। বাংলা সাহিত্যের লেখালেখি করতে তিনি ভীষণ পছন্দ করতেন। তাই কর্মজীবন শুরু হওয়ার পরে যতীন্দ্রমোহন বাগচি নামক আরেকজন বিশেষ ব্যক্তিত্বের সান্নিধ্যে এসে তিনি তার কবিতা লেখা শুরু করেন, মানে সাহিত্য জগতে প্রবেশ করেন। সেই যতীন্দ্রনাথ সেনগুপ্ত তখন তার বিখ্যাত কবিতাগুলো পরবর্তী পর্যায়ে লেখালেখি শুরু করেছিলেন। যাই হোক, তো ওনার লেখা যে বিশেষ কাব্যগ্রন্থগুলো, সেই কাব্যগ্রন্থগুলো আমি তোমাদের লিখে দেখাচ্ছি। তার কবির বিশিষ্ট যে কাব্যগ্রন্থগুলো সেগুলো লেখা হয়েছে মরীচিকা, মরুমায়া, মরুশিখা, সায়ম, ত্রিজামা ইত্যাদি বিভিন্ন বিশিষ্ট কাব্যগ্রন্থ, যেগুলো খুব জনপ্রিয় হয়েছিল। যাই হোক, তিনি শুধু কাব্যগ্রন্থের মধ্যেই সীমাবদ্ধ থাকেননি, তিনি গদ্যও লিখেছেন। তার প্রথম শুরু হয়েছিল সেটা শুরু করেছিলেন তিনি গল্প দিয়ে বা গদ্য সাহিত্য দিয়ে। পরবর্তী পর্যায়ে তিনি কাব্যগ্রন্থ লিখে প্রসিদ্ধি লাভ করেছিলেন। এছাড়াও তিনি যা লিখেছিলেন এর মধ্যে বিশেষ হচ্ছে তার অনুবাদমূলক গ্রন্থগুলো। অনুবাদগুলোর মধ্যে হিন্দি সাহিত্য আছে, আবার বাংলা এবং কিছু কিছু ইংরেজি সাহিত্যও তিনি অনুবাদ করেছেন। পরবর্তী পর্যায়ে তার যে কবিতাগুলো লেখা হয়েছিল তার বিশেষ যে অংশগুলো, সেগুলো বেসটা এরকম ছিল বাস্তব জীবন। তো তার বাস্তব জীবনের অভিজ্ঞতার উপর, দুঃখ যন্ত্রণার উপর ভিত্তি করে, বাস্তব জীবনের অনাহার অর্ধাহার এসবের উপর ভিত্তি করেও তিনি তার কাব্যগুলোর মধ্যে তার বিষয়বস্তু আনয়ন করেছেন, যার জন্য তাকে দুঃখবাদী কবি বলা হয়ে থাকে। তোমরা কি কেউ বুঝতে পেরেছো যে দুঃখবাদীর মূল কারণটা কি ছিল? ঠিক আছে, তাহলে এই বিশিষ্ট কবি যতীন্দ্রনাথ সেনগুপ্ত 1954 সালের 17 সেপ্টেম্বর মারা যান। এবার আমরা মূল কবিতাটার বিষয়ে আসছি। হাট কবিতায় দুটো অর্থ প্রকাশ পেয়েছে, বা কবি দুটো অর্থ এটার মধ্যে উল্লেখ করেছেন। একটা বাহ্যিক অর্থ আর একটা অভ্যন্তরীণ অর্থ। বাহ্যিক অর্থের মধ্যে মূলত বলা হয়েছে বাইরে যেটা সাধারণ অর্থ আমরা বলে থাকি, আর ভেতরের অর্থ, ভিতরের তাৎপর্যপূর্ণ অর্থগুলো সেগুলোর মধ্যে ব্যাখ্যা করা হয়েছে। হাট 10-12টা গ্রাম মিলে একটা নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট দিনে বসে থাকে। সেখানে 10-12টা গ্রামের মানুষ একত্রিত হয়, বেচাকেনা করে, তারপর যে যার বাড়িতে ফিরে যায়। এটা হচ্ছে হাটের বাহ্যিক অর্থ। আর ভেতরের অর্থ বলতে এখানে কবি বোঝাতে চাইছেন মানুষের জন্ম মৃত্যুর কথা। জন্ম মৃত্যুর কথা এরকম করে যে পৃথিবীটা হচ্ছে একটা নাট্যশালা, বা আমরা নাটক বলে থাকতে পারি। নাটকে যেমন প্রত্যেক দিন বিভিন্ন চরিত্রের আগমন হয়, নট নটিরা এসে নাটক মঞ্চস্থ করেন, আসেন পৃথিবীতে। মানুষও ঠিক এইরকম পৃথিবীতে আসেন, এসে তারা কর্মজীবন সম্পাদন করেন। কেউ সফল হন কর্মজীবনে, কেউ বা বিফল হন। বিফল হওয়ার পরে যখন তারা বৃদ্ধ হয়ে যান, তো বৃদ্ধের পরবর্তী পর্যায়ে তারা সেই দুঃখের বোঝা বা সুখের অনুভূতি নিয়ে তারা পৃথিবী থেকে বিদায় নেয়। ঠিক নাটকও সেই রকম শুরু হয়, তার মধ্যে নাটক চলতে থাকে। দিনের শেষে বা নাটকের শেষ মুহূর্তে নাটক শেষ হয়ে যায়। মানুষের জীবনটাকেও ঠিক সেই রকম করেই কল্পনা করা হয়েছে। তো এই জন্যে নাটকের সঙ্গে এই কবিতার বিশেষ মিল রয়েছে বলে বিভিন্ন ব্যক্তিরা তা মন্তব্য করে থাকেন। হাট কবিতায় তাহলে কি কবি মানুষের জন্ম মৃত্যুর কথা বলেছেন? হ্যাঁ, বসো। হাট কবিতায় মূলত সেই জন্ম মৃত্যুর কথাই নাটকের মাধ্যমে বোঝানো হয়েছে, যেখানে মানুষ আসে, তার কাজ করে, পরবর্তী পর্যায়ে তারা আবার পৃথিবী ছেড়ে চলে যায়। ঠিক বাজারও ঠিক সেই রকম, বা হাটও ঠিক সেই রকম। বাজার বসে একটা নির্দিষ্ট সময়ে, সেই সময়ে পুরোটা দিন বেচা কেনার পরে শেষ পর্যন্ত সন্ধেবেলায় হাট শেষ হয়ে যায়। শেষ হওয়ার পরবর্তী পর্যায়ে পৃথিবী কিন্তু নির্বিকার থাকে। হাটও ঠিক সেই রকম নিশ্চুপ হয়ে থাকে, তার কোনো হেলদোল থাকে না। পৃথিবীর মধ্যেও
সেই রকম মানুষের আসা যাওয়া নিয়ে পৃথিবী কিন্তু নির্বিকার হয়ে থাকে। ঠিক এই কথাগুলোই হাট কবিতায় কবি বোঝাতে চাইছেন। দূরে দূরে গ্রাম 10-12 খানি, মাঝে একখানি হাট, সন্ধ্যায় সেথা জ্বলে না প্রদীপ, প্রভাতে পড়ে না ঝাঁট। বেচা কেনা সেরে বিকেল বেলায় যে যাহা সবে ঘরে ফিরে যায়, বকের পাখায় আলোক লুকায় ছাড়িয়া পুবের মাঠ, দূরে দূরে গ্রামে জ্বলে ওঠে দ্বীপ, আঁধারেতে থাকে হাট। কবি প্রথম 6 লাইনের মধ্যে বলতে চাইছেন যে 10-12টা গ্রামের মাঝখানে একটা হাট থাকে। সেই হাটের মধ্যে সন্ধেবেলায় কোনো প্রদীপ জ্বালানো হয় না, যেটা আমরা প্রত্যেক দিন এরকম করে বাড়ি ঘরে জ্বালিয়ে থাকি, সেরকম কেউ হাটের মধ্যে কেউ প্রদীপ জ্বালায় না, বা সকালবেলা কেউ ঝাঁটও দেয় না। বেচাকেনা সেরে যখন হাটের মধ্যে বেচাকেনা হয়, সেই বেচাকেনা সেরে সবাই যে যার মতো করে বাড়িতে ফিরে আসে। বকের পাখা আলো লুকিয়ে যাচ্ছে, অর্থাৎ সূর্য অস্ত যাচ্ছে, সন্ধে হয়ে আসছে, আস্তে আস্তে বাজারও শেষ হয়ে আসছে, মানে হাট শেষ হয়ে গেছে। তখন আঁধারেতে হাট পড়ে থাকে, সেখানে কেউ আলো জ্বালায় না বলে হাট সেখানে পড়ে থাকে। তাহলে তোমরা বুঝতে পেরেছো এই লাইনগুলো? বকের পাখায় আলোক লোকায় ছাড়িয়া পুবের মাঠ লাইনটির অর্থ। বসো। বকের পাখায় এখানে বলা হয়েছে যে পূবের আকাশ থেকে সূর্যোদয় হয়, তো সেই সূর্যোদয়ে একটা বক, হয়তো সেই কবির কল্পনায় সেই বকটা সূর্যের আলোতে তার দিন শুরু করে। দিন শুরুর পরে সে নিজের কর্মব্যস্ততার মধ্যে তার খাদ্য গ্রহণ ইত্যাদি কাজের মাধ্যমে সে সারাটা দিন অতিবাহিত করার পরে যখন সন্ধে হয়ে যায়, সে সেই কাজ কর্ম সেরে সে আবার নিজের বাসায় ফিরে আসে। সে নিজের বাসায় ফিরে আসার মাধ্যমে কবি বলতে চাইছেন যে মনে হচ্ছে সেই সকালের সূর্যোদয়টা তার পাখার মাধ্যমেই সূর্য অস্ত গেছে, অর্থাৎ সেখানে দিনের শেষ হয়েছে। যার জন্য কবি এই কবিতার মাধ্যমে বলতে চাইছেন যে সন্ধে হয়ে গেছে বা বাড়ি ফেরার পালা, বাড়ি ফিরে যে যার মতো আবার নিজস্ব কাজে শেষ করে নেবে। তাহলে এই 6টা লাইনের অর্থ তোমরা মোটামুটি বুঝতে পেরেছো সবাই? পুষ্টিকর খাদ্য এবং শিক্ষা আমাদের নিতান্ত প্রয়োজনীয় জিনিস। আপনি কি জানেন, বর্তমানে ত্রিপুরায় বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধীনে মধ্যাহ্ন আহার প্রকল্পের উদ্যোগে সবকটি বিদ্যালয়ে সবজি বাগান গড়ে তোলা হচ্ছে। ছাত্রছাত্রীদের পুষ্টিকর খাদ্য প্রদান করার লক্ষ্যে সেই বাগানে উৎপাদিত সার এবং কীটনাশকবিহীন সবজি প্রথম থেকে 8ম শ্রেণীর শিক্ষার্থীদের মিড ডে মিলে ব্যবহার করা হয়। চলুন শিক্ষার্থীদের স্বাস্থ্যকর এবং নির্ভেজাল খাদ্য প্রদান ও সুস্থ সমাজ গড়ার লক্ষ্যে আমরা সবাই এগিয়ে আসি এবং প্রত্যেকটি বিদ্যালয়ে সবজি বাগান গড়ে তুলতে বিদ্যালয় কর্তৃপক্ষকে সাহায্য করি। এবার পরের 6 লাইন। নিশা নামে দূরে শ্রেণীহারা এক ক্লান্ত বকের পাখে, নদীর বাতাস ছাড়ে প্রশ্বাস পার্শ্বে পাকুর শাখে। হাটের দোচালা মুদিল নয়ন, কারো তরে তার নাহি আহ্বান, বাজে বায়ু আসি বিদ্রুপ বাঁশি, জীর্ণ বাঁশের ফাঁকে, নির্জন হাটে রাত্রি নামিল একক কাকের ডাকে। দেখো এখানে প্রথম শব্দটা আছে নিশা। তোমরা কি কেউ বলতে পারো নিশা শব্দের অর্থ কি? প্রিয়াঙ্কা বলো। রাত্রি। হ্যাঁ, বসো। নিশা শব্দের অর্থ হচ্ছে রাত্রি। রাত্রি বলতে এখানে বোঝানো হয়েছে, কবি বোঝাতে চাইছেন সন্ধেবেলায় যখন কাজকর্ম সব শেষ হয়ে যায়, তখন মনে হচ্ছে যে নদীর বাতাসের মধ্যে হাট তার নিঃশ্বাস ছাড়ছে। সারাদিনের ব্যস্ততা, বেচাকেনার যে ধকল গেছে সেই সব পরে সে ব্যস্ততা কাটিয়ে শেষ পর্যন্ত যখন সব শেষ হলো, হাট শেষ হওয়ার পরে সে নিঃশ্বাস ছাড়ছে সেই পাকুর শাখের মধ্যে। হাটের দোচালা, তখন কবি কল্পনা করছেন দোচালা চোখ বন্ধ করে ফেলেছেন এবং কারোর কাছে তার কোনো আহ্বান নেই যে আবার এখন এসো, কারণ সে আবার জানে যে পরবর্তী সময় যখন হাটবার আসবে তখনই তার আবার ডাক পড়বে। সেই জন্য সে কাউকে আহ্বান করছে না। বায়ু তখন সেই দিনের শেষে তার মনে হচ্ছে তার বায়ুর আওয়াজটা সেই বাঁশের আওয়াজের সঙ্গে মিশে গিয়ে বিদ্রুপের মতো শোনাচ্ছে, যেটা আমরা বলতে পারি, বা ঠাট্টার মতো শোনাচ্ছে, যেটা বোঝানো হয়েছে যে হাটে তখন রাত্রি নামলো, এবার কাজ শেষ হয়েছে, এবার বিশ্রাম নেবার পালা।
তাহলে তোমরা বুঝতে পেরেছো? পাকুর শাকে কথার অর্থ কি? বসো। পাকুর হচ্ছে অশ্বত্থ জাতীয় গাছ, বা আমরা যেটাকে বটও বলতে পারি, বট গাছ। সেই বট গাছের শাখে তো আমরা মোটামুটি সবাই জানি, শাখে মানে হচ্ছে শাখা। তাহলে এখানে পাকুর শাখে কথার অর্থ হচ্ছে বট জাতীয় গাছের বা অশ্বত্থ জাতীয় গাছের শাখা। সেই শাখা মনে হচ্ছে শ্বাস প্রশ্বাস ত্যাগ করছে বা এরকম একটা বোঝানো হয়েছে। হ্যাঁ, কবি যে লিখেছে হাটের দুচালা মুদিল নয়ন, এটা কি সম্ভব? বসো। আসলে এইরকমটা বাস্তব জীবনে হয়তো সম্ভব নয়, কারণ বাস্তবে তো আর হাট চোখ বন্ধ করে থাকতে পারে না, বা দুচালার চোখ বন্ধ করতে পারে না। এখানে কবিরা তো আসলে ভীষণ কল্পনাপ্রিয় হয়, তো কবিরা কল্পনা করতে ভালোবাসে। তো তিনি বাস্তব জীবনের যে জড়বস্তুগুলো আছে সেই জড়বস্তুগুলোর মধ্যেও প্রাণ প্রতিষ্ঠা করতে চেয়েছেন। প্রাণ প্রতিষ্ঠা করে তিনি বোঝাতে চাইছেন যে হাটের যে দুচলা ঘরগুলো, যে দুই চালযুক্ত ঘর, সেই দুই চালযুক্ত ঘর চোখের পাতার সঙ্গে তুলনা করা হয়েছে। আমরা যেমন যখন সারাদিনের কাজকর্ম সেরে রাত্রিবেলায় যখন বিশ্রামের জন্য যাই, তখন চোখের পাতা বন্ধ হয়ে যায়, ঠিক সেই রকম হাটও সারাদিনের ব্যস্ততার পর তার দুচালা ঘরগুলোর মাধ্যমে কবি বোঝাতে চাইছেন তার চোখ বন্ধ হয়ে আসছে। অর্থাৎ তিনি বলতে চাইছেন যে এবার কাজ শেষ, এবার বিশ্রাম নেবার পালা। তাহলে তোমরা বুঝতে পারলে সেই জায়গার অর্থ, এই 6টা লাইনের অর্থ? ঠিক আছে, তাহলে এবার এই প্রশ্নগুলো দেখো। দুঃখের কবি কাকে বলা হয়? অভিষেক বলো তো, দুঃখের কবি কাকে বলা হয়? কবি যতীন্দ্রনাথ সেনগুপ্তকে বলা হয়। ঠিক বলেছ, কবি যতীন্দ্রনাথ সেনগুপ্তকে দুঃখের কবি বলা হয়। বসো। কয়টি গ্রামের মাঝখানে একটি হাট বসে? বলো, তুমি বলো। 10-12খানি গ্রামের মাঝখানে। ঠিক বলেছ, 10-12খানি গ্রামের মাঝখানে একটা হাট বসে। বসো। হাটে কার ডাকে রাত্রি নামলো, কে বলতে পারবে? হ্যাঁ, রোপণ বলো। হাটে একক কাকের ডাকে রাত্রি নামে। হ্যাঁ, হাটে একক কাকের ডাকে রাত্রি নামছে। বসো। তাহলে আমরা এই প্রশ্নগুলোর উত্তর জানলাম। আরেকটা জিনিস, সেটা হচ্ছে এই কবিতার মূল কাব্যগ্রন্থের নাম। তোমরা কি কেউ জানো এই কবিতার কাব্যগ্রন্থের নাম? আচ্ছা, ভাত নামাও। তাহলে জোনাকি বলো তো এই মরীচিকা। হ্যাঁ, বসো। এই কবিতার মূল কাব্যগ্রন্থের নাম হচ্ছে মরীচিকা। তাহলে মোটামুটি তোমরা এই 12 লাইনের অর্থ বুঝতে পেরেছো। এবার আমরা একটু গ্রামারের দিকে যাই। আচ্ছা, এবার আমরা গ্রামার প্রশ্নে যাচ্ছি। কবিতার যে 12 লাইন ছিল প্রথম, সেই 12 লাইন থেকে আমি কিছু সন্ধি তোমাদেরকে দিয়ে দিচ্ছি, বোর্ডে লিখছি, তোমরা একটু খেয়াল করো। প্রথম সন্ধিটা হচ্ছে সম যোগ ধা, এটা হচ্ছে সন্ধ্যা। 1 নম্বর হচ্ছে সন্ধ্যা। 2 নম্বর হচ্ছে আমরা যে তোমাদের বই থেকে যারা দিয়েছিলাম, সেটা হচ্ছে প্রশ্বাস। ঠিক আছে, লিখে নাও। হ্যাঁ, এটা হচ্ছে প্র যোগ শ্বাস, এটা হচ্ছে বিসর্গ সন্ধি। এটা বিসর্গ সন্ধি উদাহরণের মধ্যেও তোমরা লিখতে পারো। যখন সন্ধি বিচ্ছেদের উদাহরণ আসে তোমাদের, সেই উদাহরণের মধ্যেও তোমরা এটা প্রয়োগ করতে পারো। তারপর লিখছি, সেটা হচ্ছে আহ্বান। আহ্বান হচ্ছে আহ যোগ বান, সে হচ্ছে আহ্বান। তাহলে আমরা 3টে সন্ধি জানলাম, সেটা হচ্ছে সন্ধ্যা সম যোগ ধা, প্রশ্বাস প্র যোগ শ্বাস, আর হচ্ছে আহ্বান আহ যোগ বান। তাহলে এই 3টে সন্ধি তোমরা খাতায় লিখে নাও, পরবর্তী সময়ে সেই 3টে সন্ধি ভালো করে শিখে নেবে। এরপরে আমরা পরের 6 লাইন পড়ছি। আর দিবসেতে সেথা কত কোলাহল, চেনা অচেনার ভিড়ে, কত না ছিন্ন চরণ চিহ্ন ছড়ানো সেই ঠাই ঘিরে। মাল চিনাচিনি, দর জানাজানি, কানাকড়ি নিয়ে কত টানাটানি, হানাহানি করে কেউ নিল ভরে, কেউ গেল খালি ফিরে। দিবসে থাকে না কথার অন্ত, চেনা অচেনার ভিড়ে। এই 6টা লাইনের মাধ্যমে কবি বলতে চেয়েছেন
দিবসেতে মানে দিনের বেলায় বেশ কোলাহল থাকে, মানে চিৎকার চেঁচামেচি থাকে, বাজারের মধ্যে জিনিসপত্র কেনা বেচা হয় তাই নিয়ে। এই সেখানে কেউ যে কাউকে প্রত্যেককে চিনছে সেই রকম না, সবাই চেনাও কিছু থাকে, অপরিচিত বেশ কিছু লোক থাকে। আর সেই জায়গার মধ্যে হাটের মধ্যে প্রচুর লোকের আনাগোনা হয়, প্রত্যেক লোকের চরণ চিহ্ন পড়ে সেই জায়গায়, মানে পায়ের ছাপ পড়ে সেই মাটিতে, কিন্তু সেই চিহ্নগুলো কিন্তু থাকে না, সেগুলো আবার পরবর্তী পর্যায়ে সেগুলো আবার নষ্ট হয়ে যায়। মাল সবাই জিনিসপত্র কিনে দামাদর করে সেগুলো যেটা ভালো সেটা দেখে বুঝে সে কিনে নিয়ে যায়। কেউ বা সেই সব জিনিস দেখতে পেয়েও ভালো করে কিনতে পারে না, বা না কিনে বিফল মনোরথে তারা আবার বাড়িতে ফিরে যায়। সেখানে সে বলছে যে দিবসেতে থাকে না কথার অন্ত, চেনা অচেনার ভিড়ে। দিবসটা তখন সেই রকম করেই কোলাহলে কেটে যায়, কিন্তু সন্ধে হলেই সেখানে রাত্রি নেমে আসে, অর্থাৎ কাজ শেষ হয়ে যায়, হাট শেষ হয়ে যায়। এটা হচ্ছে বাহ্যিক অর্থ। কবি বোঝাতে চাইছেন এখানে যে আমরা প্রত্যেক দিন নাট্য মঞ্চের মতো পৃথিবীতেও বহু লোকের আনাগোনা হয়, প্রত্যেকের চরণচিহ্ন পৃথিবীর মধ্যে পড়ে, কিন্তু সবার চরণচিহ্ন এখানে স্পষ্টভাবে থাকে না। যারা বিশিষ্ট কাজ করে যেতে পারে, বিশেষ কাজ করে যেতে পারে, তারাই সেই জায়গায় ভালো করে চিহ্নগুলোকে আমরা মনে রাখি বা তাদের কাজগুলোকে আমরা মনে রাখি। কিন্তু অন্যথায় প্রচুর লোকের আনাগোনা হয়, সেসব কিছুই আমাদের মনে থাকে না বা হাটের মনে থাকে না। তো এখানে এই কথাটা বলা হয়েছে। আর জিনিসপত্র কেনা নেওয়ার বেলাও সেই কথাটাই উল্লেখ করা হয়েছে যে মানুষ আসলে প্রচুর কাজ করে যেতে চায় বা কাজ করে, কিন্তু সেই সব কাজ সবগুলো যে ভালো হবে সেই রকমটা নয়। কেউ তার কর্মজীবনের মধ্যে খুব ভালো কাজ করে গেছে, সেই কাজের জন্য তারা মনে রাখছে বা তাদেরকে সবাই মনে রাখছে, কিন্তু কেউ হয়তো ভালো কাজ করে যেতে পারছে না, পৃথিবীর মধ্যে এসছে, তারা হয়তো কোনো কাজ না করেই হয়তো বিফল মনোরথে মৃত্যুবরণ করছে পরবর্তী সময়ে। এখানে কবি জীবন মৃত্যুর যে খেলা, সেই খেলার কথাই উল্লেখ করেছেন এবং বোঝাতে চাইছেন যে প্রত্যেকটা মানুষের জীবনেও ঠিক সেই রকম কর্মজীবনটার মাধ্যমে বাজারের সঙ্গে তুলনা করা হয়েছে, যে কর্মজীবনটা যার যেই রকম হবে সেটার উপর নির্ভর করে পরবর্তী জীবনের যাওয়াটা সেটাও তার উপর নির্ভর করে চলে। অর্থাৎ সেখানে বলা যেতে পারে যে শেষ জীবনে মানুষ তার দিনের বেলার যে কাজ, সেই কাজের উপর ভিত্তি করে শেষ জীবনের তাদের সুখ এবং দুঃখ লুকিয়ে থাকে। কবি এখানে এই কবিতার মাধ্যমে সেই দুঃখের প্রকাশ ঘটাতে পেরেছেন। অর্থাৎ কবি বোঝাতে চাইছেন দুঃখের বাস্তব জীবনের মধ্যে সুখের সঙ্গে সঙ্গে দুঃখও বিরাজমান, অর্থাৎ দুঃখও সেখানে রয়েছে, যার জন্যে সুখ দুঃখ মিলেই সেই নাট্য সংসার চলছে। কিন্তু সেই নাট্য সংসারের মধ্যে রয়েছে সেই আমাদের দুঃখ আর সুখের মিলন, কিন্তু সেই জায়গার মধ্যে পৃথিবী কিন্তু নির্বিকার থাকে, অর্থাৎ পৃথিবী কিন্তু সেখানে কোনো পরিবর্তন তার হচ্ছে না। তাহলে এই কবিতার মাধ্যমে, এই 6টা লাইনের মাধ্যমে তোমরা অর্থগুলো সবগুলো বুঝতে পেরেছো তো? ঠিক আছে, তাহলে এটার অর্থ তোমরা আগামী দিন বাড়ির কাজের মধ্যে সেই 6টা লাইন, ওই 12টা লাইনের সঙ্গে সঙ্গে এই 6টা লাইনেরও মূল ভাবটা ভালো করে জেনে নিজের মতো করে লিখে তারপর আগামী দিন আসবে। তাহলে আজকে এখানে ক্লাস শেষ করলাম। ঠিক আছে। ড্রপ আউটের ঘুচিয়ে ক্ষত, স্কুলে পড়ুয়ার বাড়ছে ভিড়, সর্বশিক্ষা মিড ডে মিলে স্কুল সকলের আশার নীড়। রাজ্যের 6 থেকে 14 বছরের সব শিশুদের বিদ্যালয়ের আঙিনায় এনে তাদের বুনিয়াদী শিক্ষা সুনিশ্চিত করতে সর্বশিক্ষা অভিযান বদ্ধপরিকর।
তাদের শিক্ষার সুবিধার জন্য রয়েছে বিনামূল্যে পাঠ্য বই, বিদ্যালয়ের পোশাক, উন্নত মানের পড়াশোনা, স্বাস্থ্যসম্মত শৌচাগার, বিশুদ্ধ পানীয় জল, পুষ্টিকর মধ্যাহ্ন আহার, খেলাধুলার ব্যবস্থা এবং আরও অনেক কিছু। হ্যাঁ, তাই দেরি না করে আজই আপনার এলাকার সব শিশুদের নিকটবর্তী সরকারি বিদ্যালয়ে ভর্তি হতে উৎসাহিত করুন। E-Classroom was sponsored by রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান, ত্রিপুরা রাজ্য মিশন। এ এবং এন এবং দি তার যে ব্যবহার, এগুলো আমরা আলোচনা করব। মানে এ কোথায় ব্যবহৃত হয়, এ কোথায় এ হলো এমন একটা আর্টিকেল, এটা অলওয়েজ কি ব্যবহৃত হবে? এ সবসময় আমরা জানি যে কনসোনেন্ট বা ব্যঞ্জনধ্বনির যে শব্দ দিয়ে শুরু হয় তার ক্ষেত্রে এ ব্যবহৃত হয়। এন কখন ব্যবহৃত হয়? ভাওয়েল বা স্বরধ্বনি দিয়ে যে শব্দ, এস ফর এক্সাম্পল ভাওয়েল দিয়ে যে শব্দ শুরু হবে তার আগে তো এন বসবে। এস ফর এক্সাম্পল ইট ইজ অ্যান অরেঞ্জ,